আসসালামু আলাইকুম। দ্বিপদী বিস্তৃতি থেকে ঢাকা বোর্ড 2024-এ যে সৃজনশীলটা আসছিল আমরা এটা এখন সমাধান করব। আমাদের প্রথম প্রশ্নে বলা আছে যে যদি পি টু দি পাওয়ার এ, কিউ টু দি পাওয়ার বি এবং আর টু দি পাওয়ার সি পরস্পর সমান হয় এবং কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর হয়, তাহলে দেখাতে হবে এ ইনভার্স প্লাস সি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স 1। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমরা জেনারেল ম্যাথের যে অনুপাতের চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা পড়েছিলাম যদি তিনটা পদ ইকুয়াল থাকে, তিনটা পদ ইকুয়াল থাকলে তাদেরকে কিন্তু কিছু একটা ধরে নিতে হবে। যেহেতু এখানে পি টু দি পাওয়ার এ, কিউ টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি তিনটা পদ সমান, তাহলে তাদের প্রত্যেককে আমাদের ধরে নিতে হবে কত? যে কোনো কিছু আমরা ধরে নিতে পারি। আমি এখানে কে ধরলাম, তোমরা চাইলে কিন্তু অন্য কিছু ধরে নিতে পারো। তাহলে ধরি এই সবগুলো ইকুয়াল টু কি কে, তাহলে প্রথমটা ওকে, দ্বিতীয়টা ওকে, তৃতীয়টা ওকে। তাহলে আমি কি লিখতে পারি? বা পি টু দি পাওয়ার এ এটাও ওকে, তারপর কিউ টু দি পাওয়ার বি এটাও ওকে, তারপর আর টু দি পাওয়ার সি এটাও কে, তিনটাই কে। যেহেতু আমার এখানে কিউ স্কোয়ার, এটা থেকে আমি বুঝতে পারতেছি যে আমাকে কিউকে এখানে আগে খালি করতে হবে, অর্থাৎ বিকে সরিয়ে ফেলতে হবে। বিকে যদি সরাতে হয় তাহলে প্রত্যেকেই তো আমি সরাই ফেলতে পারি। এখন উভয় পক্ষকে আমি 1/a টু দি পাওয়ার ঘাতে উন্নীত করি, অর্থাৎ এখানে যদি আমি 1/a পাওয়ার দিই, এখানেও যদি 1/a পাওয়ার দিই, তাহলে এখানে শুধু থাকবে পি আর এখানে হয়ে যাবে কে টু দি পাওয়ার 1/a। ঠিক একই প্রসেস, এটাকে 1/b, এটাকে 1/b, এটাকে 1/c, এটাকে 1/c টু দি পাওয়ার ঘাতে উন্নীত করে পাই। তাহলে এখানে শুধু হবে কিউ আর এই বি কাটা যাবে, এখানে 1/b আসবে, অথবা এই বি এদিক থেকে যদি এই পাশে চলে আসে তাহলে সে ভগ্নাংশ আকারে চলে আসবে। তাহলে আর এর মান হচ্ছে কত? কে টু দি পাওয়ার 1/c। এই মানগুলো আমরা পাইলাম। এখন আমাদের যে প্রশ্ন, আমাদেরকে বলছে এ ইনভার্স প্লাস সি ইনভার্স ইকুয়াল টু 2b ইনভার্স 1। তাহলে আমরা কাজটা শুরু করবো কই থেকে? এই যে এখান থেকে দেখো, আমাদের দেওয়া ছিল যে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর। আমরা এখন এটা লিখব যে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর। তাহলে প্রশ্ন মতে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর, বা কিউ স্কোয়ারের মান কি? কিউর মান কি ছিল? কে। তাহলে এটা হয়ে যাবে এই কে টু দি পাওয়ার স্কোয়ার যাবে উপরে 2/b ইকুয়াল টু পি এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/a ইন্টু এই যে আর এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/c। এটা হয়ে গেল। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে কে টু দি পাওয়ার 2/b ইকুয়াল টু ভিত্তি যেহেতু কে, আমি কে এখানে কমন নিলে এটা হয়ে যাবে 1/a প্লাস 1/c। এখন দেখো ভিত্তি যদি আমরা কেটে ফেলি, অর্থাৎ কে যদি আমরা কেটে ফেলি, তাহলে আমার কি আসবে? 2/b ইকুয়াল টু এখানে থাকবে 1/a প্লাস 1/c। দেখো তো এতটুকু পর্যন্ত একদম ক্লিয়ার আছে কিনা? এই যে ভিত্তি কাট, অর্থাৎ এখানে কে কিন্তু কাটা গেলে আমাদের থাকতেছে কত? 2/b ইকুয়াল টু এই যে 2/b 1/a প্লাস 1/c, এই অংশটা আর এই অংশটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্নের সাথে আমরা মিলিয়ে নেব। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এই যে 1/a হচ্ছে a ইনভার্স 1, 1/c হচ্ছে c ইনভার্স 1, 2/b হচ্ছে 2b ইনভার্স 1। এটাই কিন্তু আমার প্রশ্নে দেওয়া ছিল এবং এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। এবার আসো আমাদের পরবর্তী যে প্রশ্ন আমরা সেটা সমাধান করি। দ্বিপদী বিস্তৃতি বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল কোয়েশ্চেন থাকে না, এই কারণে এটার সাথে কোনো কোনো সময় দেখা গেছে আমাদের অসীম দ্বারা মিক্স থাকতে পারে, আবার কোনো সময় সূচক মিক্স থাকতে পারে। অর্থাৎ দ্বিপদী বিস্তৃতিতে ফুল আনসার করতে হলে শুধু এটা একা পড়লে হবে না, এটার সাথে অসীম দ্বারা এবং সূচক এই দুইটা একসাথে পড়তে হবে এবং দুইটা সম্পর্কে কিন্তু ভালো জ্ঞান রাখতে হবে। আমাদের এখানে হচ্ছে যদি a ইকুয়াল টু 3 এবং b ইকুয়াল টু 1 হয়, তবে n এর কোন মানের জন্য রাশিটির বিস্তৃতির পঞ্চম ও ষষ্ঠ পদ। আচ্ছা, তাহলে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 1 এটা দিয়ে আমরা যদি লিখি তাহলে আমার বিস্তৃতিটা হয় এরকম। a হচ্ছে কত? 3, লিখলাম 3 প্লাস b হচ্ছে কত? 1 মানে না লিখলেও চলে, x টু দি পাওয়ার, এখানে আমার n ছিল, আমি n লিখব। এখন আমাকে এটা কাজ করে বের করতে হবে n এর মান। এখন n এর মান আমি বের করব, তার আগে আমাদের প্রশ্নে আমাদেরকে বলছে যে পঞ্চম ও ষষ্ঠ পদ। আচ্ছা খেয়াল করো, দ্বিপদীর বেসিক ক্লাসগুলো যদি করে থাকো তাহলে তোমরা অবশ্যই এটা জানার কথা, পাওয়ারে যত থাকবে পদ সংখ্যা তার চেয়ে এক বেশি হবে। এখন এখানে তো কোনো সংখ্যা নেই, এখানে আছে শুধুমাত্র n। তাহলে যদি শুধু n থাকে তাহলে তো আমি বলতে পারতেছি না মোট পদ কতটা হবে। অর্থাৎ আমি যদি এটাকে লিখি, বিস্তৃতি করি,
তাহলে আমি যদি সারা জীবন ধরেও করতে থাকি এটা কখনো শেষ হবে না, এটা একটা অসীম বিস্তৃতি হবে। তাহলে কি করতে হবে, আমাদের সম্পূর্ণটা করার কোনো দরকার নেই, আমাদেরকে শুধুমাত্র বলছে পঞ্চম এবং ষষ্ঠ, পঞ্চম এবং ষষ্ঠ। আমি শুধু দুইটা পদ বের করব, দুইটা পদ বের করে আমি আমার কাজ শেষ করে ফেলতে পারবো। আর যদি কোনো বিস্তৃতি সম্পূর্ণ না করে তার ভিতর থেকে যে কোনো একটা পদকে আমরা লিখতে চাই, তাহলে সেটাকে আমরা নর্মালি r+1তম পদের সাহায্যে লিখি। আমরা r+1তম পদের সূত্রের সাহায্যে কিন্তু এটা লিখি। তাহলে r+1তম পদ যদি আমি লিখি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো r+1 মানে কি, প্রথমে আমাদের পঞ্চম পদ দরকার, তাহলে বিস্তৃতি কিন্তু শুরু হয় 0 থেকে, তাহলে পঞ্চম পদ মানে কিন্তু 4। তাহলে আমি এখন লিখব যে r+1তম পদ, r+1তম পদ, এটার সূত্র হচ্ছে উপরে থাকবে n, নিচে থাকবে r, তারপরে থাকবে প্রথম পদ, এই যে প্রথম পদ এখানে কত 3 × 3, তারপরে থাকবে দ্বিতীয় পদ মানে কত x। দেখো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। এখন এই যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ এখানে দেখা যাচ্ছে, আমরা এই r বসিয়ে দিব পিছনেরটার উপর, অর্থাৎ x⁻r, এবং এই 3-র উপরে চলে আসবে দুইটার বিয়োগফল অর্থাৎ n-r, এটা চলে আসলো। এখন আমার তো লাগবে কত, এই যে পঞ্চম এবং ষষ্ঠ, তাহলে পঞ্চম পদের জন্য r এর মান আমি যদি 4 বসাই, তাহলে দেখো তো 4+1 5 হচ্ছে কিনা। তাহলে আমি এখানে লিখবো যে 5তম পদ বা পঞ্চম পদ, অথবা চাইলে 4+1তম পদও লেখা যাবে, কোনো প্রবলেম নেই। তাহলে আমি যদি r এর জায়গাতে কত বসাইলাম, এখানে দেখো r এর জায়গাতে কিন্তু আমি 4 বসাইলাম, এই যে 4, তাহলে এখানেও তো r এর জায়গাতে 4 হবে n/4, এখানেও হবে n-4, এখানে হবে x⁻4। দেখো এই যে প্রত্যেকটা r এর জায়গাতে আমি বসাই দিলাম কত 4, এটাই হলো আমার কিন্তু পঞ্চম পদ। এবার আমার লাগবে কত পদ, ষষ্ঠ পদ। তাহলে লিখো যে ষষ্ঠ পদ, যখন আমি ষষ্ঠ পদ লিখব, তাহলে আমার এখানে 4-এর জায়গাতে বসাই দিতে হবে কিন্তু 5, তাহলে 5+1 হবে 6। তাহলে এখানে আমি নিচে দিয়ে দিব কত 5, এখানে থাকবে 3, এখানে থাকবে x, এই যে x এর উপরে r, এখানে r এর পরিবর্তে কত 5, আর এটা দুইটার বিয়োগফল হবে এটার উপরে n-5। দেখো আমার পঞ্চম এবং ষষ্ঠ পদের প্রয়োজন ছিল, আমি দুইটা পদ কিন্তু নিয়ে নিলাম। আমাকে কিন্তু এটা বিস্তৃতি করতে বলে নাই, আমাকে বলছে যে পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান, পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান। আমি পঞ্চম এবং ষষ্ঠ পদ বের করলাম, এবার প্রশ্ন মতে আমি লিখব তাদের দুইজনের সহগ কি সমান। এখন সহগ বুঝতে হলে তোমাকে দেখতে হবে যে এখানে চলককে, এটা হচ্ছে এখানে চলক আর এটা হচ্ছে এখানে চলক, অর্থাৎ আমি যদি x4 বাদ দিয়ে এই সবটাকে লিখি এবং x5 বাদ দিয়ে যদি এই সবটাকে লিখি, তাহলে এইটা আর এটাই হচ্ছে আমাদের পঞ্চম এবং ষষ্ঠ পদের কি সহগ। তাহলে আসো এবার আমরা এই সহগটাকে লিখি প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা, এই যে পঞ্চম পদের সহগ হচ্ছে n4 3n-4 ইকুয়াল টু ষষ্ঠ পদের সহগ হচ্ছে n5 3n-5 লিখলাম। এখন এটাকে আমি ক্যালকুলেশন করলে কিন্তু আমার n এর মান বের হয়ে চলে আসবে। এখন এই ক্যালকুলেশন করতে গেলে আমাদের ফ্যাক্টোরিয়ালের সূত্র কিন্তু জানতে হবে। ফ্যাক্টোরিয়ালের সূত্র আমরা দুইভাবে লিখতে পারি, আমি একদম সহজভাবে এখানে করার চেষ্টা করি। দেখো একদম সহজ, তোমরা কীভাবে করবে, এখানে নিচে কত দেখতেছো 4, তাহলে লিখে ফেলো 4 থেকে 1 পর্যন্ত, 4 3 2 1, একদম সিম্পল না। আচ্ছা এখানে মোট আমরা কয়টা লিখলাম, 4টা, তাহলে উপরেও কিন্তু লিখতে হবে 4টা n। প্রথমে হবে n, এখানে 4 থেকে এটা 1 কমছে, তাহলে n এর পরেরটা n এর চেয়ে 1 কমবে, এর পরেরটা দেখো এই যে 4 থেকে 2 কমছে, তাহলে এটার পরেরটাও তো n এর থেকে 2 কমবে, তাহলে n-2 হবে। এই যে 4 থেকে যদি আমি 1-এ আসি, তাহলে কত 4 থেকে 1-এ 3 কমছে, তাহলে n এর থেকে এই পদটাও তো 3 কমবে, n-3, বাস শেষ। এই যে 1 2 3 4, উপরেও 4টা নিচেও 4টা লিখলাম, আর বাকি থাকে 3n-4, লিখে ফেলো 3n-4 ইকুয়াল টু, একদম সেম প্রসেস, এখানে n আর 5 আছে, তাহলে নিচে হবে 5 থেকে 1 5 4 3 2 1 লিখে ফেললাম। উপরে হবে 5টা, তাহলে n থেকে 5 বার আমাকে আসতে হবে, n থেকে আসতে হবে n-1, তারপর আসতে হবে n-2, তারপর n-3 n-4
1 2 3 4 5 আর এখানে ইন্টু 3 টু দি পাওয়ার n-5 ছিল। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখানে দেখো 4 3 2 1 4 3 2 1 কাটা, শুধু কে বাকি থাকবে 5। এখানে n n-1 n-2 n-3 n n-1 n-2 n-3, তাহলে কে বাকি থাকলো শুধুমাত্র n-4। তাহলে এই বাকি এই সবটা আর এই সবটাকে আমি কি করতে পারি, কেটে ফেলতে পারি। তাহলে কেটে ফেলার পর আমার যে আনসারটা হবে সেটা হবে এখানে তার কোনো কিছু নেই, শুধু 3 আছে। তাহলে রাখো 3 টু দি পাওয়ার n-4। আর এই যে ডান পাশে আমার 3 ছিল 3 টু দি পাওয়ার n-5, এটাকে যদি আমি এভাবে বাম পাশে নিয়ে আসি তাহলে সে ভাগ আকারে নিচে চলে আসবে। আর এখানে আমার সব কাটা গিয়ে শুধু নিচে 5 ছিল আর উপরে ছিল n-4। তাহলে এখানে আমি লিখবো n-4 আর নিচে হবে শুধুমাত্র কত 5। দেখো তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। এখন এই যে 3 3 কমন, তাহলে 3 3 যদি কমন হয় তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো আমরা এখানে যদি এই 3 কমন নেই তাহলে পাওয়ারগুলো হবে বিয়োগ হলে হবে n-4 মাইনাসের n-5, অর্থাৎ শুধু ইনভার্স 1 থাকবে, শুধু ইনভার্স 1 থাকবে। n কাটা যাবে, মাইনাসের 4 সরি ইনভার্স না, এটা প্লাসের 1 হবে, মাইনাসের 4 আর মাইনাসে প্লাসের 5, শুধু 1 থাকবে, অর্থাৎ শুধু 3 থাকবে, ইকুয়াল টু n-4 বাই কত থাকবে 5, বা এটার আর গুণন করলে 3 5 15 আর হচ্ছে n-4, তাহলে n-4 ইকুয়াল টু কত থাকে 15 থাকে। তাহলে 15-এর সাথে 4 যোগ করো, তাহলে সুতরাং কত আসে আমাদের, এই যে 4 যোগ 15 n ইকুয়াল টু 19, এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আমাদের পরবর্তী যে প্রশ্নটা, আমাদের এটা কিন্তু দ্বিপদী থেকে আসছে, অর্থাৎ যদিও আমরা দ্বিপদী চ্যাপ্টার করতেছি কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতেছে কিন্তু সূচক থেকে বেশি এই সৃজনশীলের মধ্যে। আমার 3 নম্বরটাও কিন্তু একটা সূচকের প্রশ্ন। আচ্ছা, এটা খেয়াল করো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। আমাদের যে প্রশ্নটা এটা হচ্ছে f of x ইকুয়াল টু ln 7 minus x by 7 plus x, এটা হলো আমার প্রশ্ন। এখন এটা থেকে আমাকে বের করতে হবে ডোমেন এবং রেঞ্জ। এখন ডোমেন এবং রেঞ্জ কি আমি একটু সংক্ষেপে তোমাদেরকে এখানে ধারণা দিই। আমরা এই যে x হচ্ছে স্বাধীন চলক আর f of x সম্পূর্ণটা হচ্ছে অধীন চলক। আমি x এর মানে এখানে যা কিছু বসাতে পারবো সব কিছুই হচ্ছে ডোমেন। এখন তোমরা চিনবে কিভাবে ডোমেন, আমি যদি তোমাদেরকে একটু একবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, তাহলে খেয়াল করো, তোমরা প্রথমে একটা ক্যালকুলেটর নিবে, ক্যালকুলেটর নেওয়ার পরে তোমরা এটা তো লন, এই যে লন, এখন এই যে সবটা অংশ দেখতেছো এই সবটাকে মনে মনে একটা ধরো, এই সবটাকে মনে মনে এক্স কল্পনা করো, তাহলে লন এক্স। এখন তোমরা ক্যালকুলেটরের মধ্যে এই যে দেখো লন, আমি দিলাম এই যে লন, লনের পর এই যে এক্স দেখতেছো, এক্সের জায়গাতে একবার তোমরা 0 বসাও, এই যে আমি বসালাম কত 0 বসিয়ে এই যে ইকুয়াল দাও, দিলাম ইকুয়াল, দেখো তো ম্যাথ এরর, অর্থাৎ আমি যদি লনের সাথে 0কে বসাই আমার কোনো আনসার কিন্তু আসতেছে না। আচ্ছা, এবার তোমরা 0কে বাদ দাও, দিয়ে পজিটিভ কোনো একটা সংখ্যা বসাও, ধরো আমি প্লাসের 5 বা কোনো কিছু একটা বসাইলাম, ইকুয়াল দাও, এই যে দেখো একটা আনসার কিন্তু আছে, অর্থাৎ পজিটিভ যে কোনো সংখ্যা বসাইলে আমি কিন্তু আনসার পাইতেছি। আচ্ছা, এবার একই কাজটা তুমি মাইনাসে করো, অর্থাৎ প্রথমে আমরা 0 বসাইলাম, তারপরে পজিটিভ বসাইলাম, তারপরে নেগেটিভ বসাইলাম, যখন আমি ইকুয়াল দিলাম দেখো কোনো ম্যাথ এরর, অর্থাৎ কোনো আনসার নেই। এটা থেকে আমি বুঝতে পারতেছি যে লনের সাথে যেটা হবে সেটা শুধুমাত্র পজিটিভ হইতে হবে, শুধুমাত্র পজিটিভ হইতে হবে। তাহলে লনের সাথে অংশটা শুধুমাত্র যদি পজিটিভ হয় তাহলে এখানে আছে আবার এটা দুইটা অংশ, উপরেরটাকে যদি আমি এ কল্পনা করি, নিচেরটাকে যদি আমি বি কল্পনা করি, যে তাহলে এ এবং বি এর যে আনসারটা, এই আনসারটা আমাকে হইতে হবে পজিটিভ। এই আনসারটা পজিটিভ হইতে হইলে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, হয় এও পজিটিভ বিও পজিটিভ, অথবা এমনও হইতে পারে উপরের ট নেগেটিভ নিচের ট নেগেটিভ, তাহলে কি হয় প্লাসে প্লাসেও প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস, অর্থাৎ এখান থেকে দুইটা ঘটনা ঘটতেছে, একটা হচ্ছে দুইটাই মাইনাস হবে, আরেকটা হচ্ছে দুইটাই কি হবে প্লাস হবে। তাহলে তোমরা এখন কি লিখবে, এখন লিখবে যে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে, এটা তোমরা লিখে নিবে, আমি লিখবো না, তোমরা লিখবা যে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি, যদি ও কেবল যদি 7 মাইনাস এক্স বাই 7 প্লাস এক্স কী হয়, অর্থাৎ এই যে 7 মাইনাস এক্স বাই
7 প্লাস এক্স, এটা কি হয়? শুধুমাত্র পজিটিভ হয়। শুধুমাত্র পজিটিভ মানে কত? 0-র চেয়ে বড় না? তাহলে 0-র চেয়ে যদি বড় হয় তাহলে আমি লিখি প্রথম ঘটনা। প্রথম ঘটনাটা হচ্ছে এই যে দুইটাই পজিটিভ হইতে হবে, অর্থাৎ এই যে 7 মাইনাস এক্স এইটাও পজিটিভ হইতে হবে, এবং অথবা বললে হবে না, এবং বলতে হবে 7 প্লাস এক্স এটাও কিন্তু পজিটিভ হইতে হবে। লিখলাম। এখন যদি 7 প্লাস এক্স এবং 7 মাইনাস এক্স পজিটিভ হয় তাহলে ক্যালকুলেশন করে আনসারটা বের করো। এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এক্স আমি একবার লিখে ফেলি লেস দেন 7 হয়। এক্স লেস দেন কী হয়? 7 হয়। আর এটাকেও যদি আমি একবার লিখে ফেলি এটা মাইনাসের 7 হয়। দেখো তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কিনা? এখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার বোঝার জন্য আমি এখন একটা সংখ্যা রেখা নিই। এই হলো সংখ্যা রেখা। ধরো এটা হচ্ছে মাইনাসের 7, এটা হচ্ছে প্লাসের 7। এখন এই সংখ্যা রেখার মধ্যে এই যে 7 থেকে ছোট, মানে 7 থেকে ছোট হলে এই পাশে আসবে, অর্থাৎ এই পাশে আসবে। আবার এই যে মাইনাসের 7 থেকে বড়, মাইনাসের 7 থেকে বড় হলে কিন্তু এই পাশে আসবে। অর্থাৎ আমাদের যে কমন অংশটা, এটা হচ্ছে আমাদের সেই কমন অংশ। ভালো করে খেয়াল করে, এই যে এটা হচ্ছে কমন অংশ। অর্থাৎ এই ক্ষেত্রে আমি একটা কমন অংশ পাচ্ছি। যেহেতু এই ক্ষেত্রে কমন অংশ আমি পাইতেছি, তাহলে এই ক্ষেত্রে ডোমেনটা কি হবে? এই ক্ষেত্রে এই ফাংশনের ডোমেনটা কি হবে? এই ক্ষেত্রে এই ফাংশনের ডোমেনটা হবে মাইনাসের 7 থেকে 7। ডোমেন প্রকাশের আরও পদ্ধতি আছে, আমি শর্টকাটে এটা লিখে ফেললাম। যদি শুধু লেস দেন অথবা গ্রেটার দেন থাকে তাহলে খোলা ব্যবধি বা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। আর যদি এখানে যদি ইকুয়াল থাকতো, অর্থাৎ এই যে লেসর ইকুয়াল অথবা গ্রেটারর ইকুয়াল যদি এরকম থাকতো, তাহলে কিন্তু আমরা কি দিতাম? এখানে থার্ড ব্র্যাকেট কিন্তু দিতাম, যেটা বদ্ধ ব্যবধি হতো। তখন এই বৃত্ত সহ কিন্তু আমাদেরকে ভরাট করতে হতো। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটাই কিন্তু ছিল পজিটিভ, অর্থাৎ এই যে এটা। এবার আমরা এই যে এটা দেখব, অর্থাৎ প্লাস প্লাসের জন্য আমাদের আনসার চলে আসছে। এখন আমরা মাইনাস মাইনাসের জন্য দেখব আনসারটা কি আসে। মাইনাস মানে হচ্ছে 0-র চেয়ে ছোট, অর্থাৎ এই যে 7 প্লাস এক্স, আবার 7 মাইনাস এক্স 0-র চেয়ে ছোট হবে, এবং 7 প্লাস এক্সও কী হবে? 0-র চেয়ে ছোট। অর্থাৎ দুই জনে 0-র চেয়ে একবার ছোট আর একবার 0-র চেয়ে কী হবে? বড় হবে। তাহলে বা এটাকে পক্ষান্তর করলে আসে এক্স গ্রেটার দেন 7। এক্স যদি ওই পাশে যায় তাহলে এক্স গ্রেটার দেন 7, বা এটা হয়ে যাবে এক্স লেস দেন মাইনাসের 7। এবার এটার সংখ্যা রেখাটা কেমন হয়? মাইনাসের 7 প্লাসের 7 লিখলাম। যেহেতু এখানে গ্রেটার দেন নেই, সরি এখানে যেহেতু ইকুয়াল নেই, তাহলে বৃত্ত তো ভরাট হবে না। যদি বৃত্ত ভরাট না হয় তাহলে আমাদের দিকটা কোন দিকে হয়? দেখো এখানে 7-এর চেয়ে বড়, 7-এর চেয়ে বড় মানে এই যে বাহিরে, বাহিরে মানে এই অংশটা। আবার এই যে মাইনাসের 7-এর চেয়ে ছোট, মাইনাসের 7-এর চেয়ে ছোট মানে এই অংশটা। অর্থাৎ একটা চলে যাইতেছে বাহিরে ডান পাশে, আরেকটা চলে আসতেছে বাম পাশে। যেহেতু তাদের কোনো কমন অংশ নেই, এই ক্ষেত্রে কোনো ডোমেন কিন্তু নেই। এই ক্ষেত্রে যে ডোমেনটা, সেই ডোমেনটা কিন্তু হবে ফাঁকা সেট। অর্থাৎ ডোমেন ইকুয়াল টু কি? ফাঁকা সেট। এইভাবে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের ইন টোটাল ডোমেন কী হবে? ইন টোটাল ডোমেন হবে যে আগের ডোমেন এবং পরের যে ডোমেনটা এখানে দেখতে পাইতেছ, এই দুইটা ডোমেনের ইউনিয়ন। এই দুইটা ডোমেনকে যদি আমি ইউনিয়ন করি তাহলে তো আমার মাইনাসের 7 থাকতেছে। তাহলে সুতরাং আমার যে ডোমেন, ইন টোটাল যে ফাংশনের ডোমেন, সেটা হবে মাইনাসের 7 থেকে প্লাসের 7 এবং ফার্স্ট ব্র্যাকেট। দেখো এত পর্যন্ত ক্লিয়ার আছে কিনা? এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই অঙ্কটা যেইভাবেই আসুক না কেন, এই অঙ্কটা এইভাবেই আসবে। শুধুমাত্র 7-এর পরিবর্তে কোনো সংখ্যা থাকবে, এটা 2, 3, 4, 5, 1 যে কোনো সংখ্যা হতে পারে। এখানে যে সংখ্যাটা থাকবে এই ফাংশনের সেটাই ডোমেন হবে। এখানে যে সংখ্যাটা থাকবে এই ফাংশনের সেটাই কি হবে? ডোমেন হবে। আর রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা। এবার আমরা রেঞ্জ বের করি। তাহলে ডোমেন গেল, এবার আমরা বের করব কি? রেঞ্জ। রেঞ্জের জন্য আমাদের অবশ্যই প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে এই যে এফ অফ এক্স ফাংশনটা, এটাকে ওয়াই ধরে নিতে হবে। তাহলে ধরো এই যে আমি ধরে নিলাম যে এফ অফ এক্স এটার মান কত? ওয়াই। এফ অফ এক্স যদি ওয়াই হয় তাহলে এক্স কি হবে? এফ যদি ডান পাশে চলে যায় তাহলে এফ ইনভার্স ওয়াই। এটা হয়ে গেল না? আচ্ছা, এবার আমরা সরাসরি এখানে মানটা বসিয়ে ফেলি। আমাদের এফ অফ এক্স এর পরিবর্তে আমরা এখানে লিখবো ওয়াই, আর আমাদের ডান পাশে ছিল কি? এখানে ছিল লন 7 মাইনাস এক্স বাই 7 প্লাস এক্স। এটা হচ্ছে আমাদের ওয়াই বাম পাশে। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে এক্সকে নিয়ে আসবো বাম পাশে। তাহলে এক্সকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, বা
এই লনকে প্রথমে বাদ দিতে হবে। লনকে বাদ দিতে হলে লন যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা এক্সপোটেনশিয়াল হয়ে যাবে। এক্সপোটেনশিয়াল যদি হয় এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়াই। এখানে অনেকের বেস লাগবে, শুধু এটা একটু ভালো করে তোমরা মনে রাখতে হবে। লনকে যদি আমি এই পাশে আনি এটা এক্সপোটেনশিয়াল হয়ে যাবে, এবং এক্সপোটেনশিয়ালের কারণে ওয়াই চলে যাবে ই এর কোথায়, উপরে। আর বাম পাশে থাকবে শুধু 7 - x/7 + x। এবার এটাকে আর গুণন করো, ক্যালকুলেশন করো, দেখো কি আসে। 7 + x এর সাথে ই টু দি পাওয়ার ওয়াই গুণ হবে, এই যে এটার সাথে এটা কি গুণ হলে 7 ই টু দি পাওয়ার ওয়াই প্লাস x ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু, এটার সাথে নিচে কত আছে 1, 1 এর সাথে গুণ হবে, তাহলে শুধু 7 - x থাকবে। আমাদের আগে ছিল ওয়াই বাম পাশে, এবার এক্সকে রাখতে হবে কোথায়, বাম পাশে। তাহলে এক্সকে বাম পাশে রাখলে এখানে আছে x ই টু দি পাওয়ার ওয়াই প্লাসের x ইকুয়াল টু 7 - 7 ই টু দি পাওয়ার ওয়াই। ক্যালকুলেশন করো, এখান থেকে x কমন নাও, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 হবে, আর 7 - 7 ই টু দি পাওয়ার ওয়াই হবে। তারপর এখান থেকে শুধুমাত্র x রাখো, x রাখলে 7 - 7 ই টু দি পাওয়ার ওয়াই যাবে উপরে, আর ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, এই যে এটা চলে আসবে ভাগ আকারে কোথায়, নিচে। এটা হলো আমার x এর মান। এখন আমি কি করব, x এর পরিবর্তে আমি কি লিখব, f ইনভার্স 1। এখানে তো এটা আমি আগেই ধরেছিলাম, তাহলে x এর পরিবর্তে হবে f ইনভার্স y। তাহলে এই x এর পরিবর্তে লিখে ফেলো f ইনভার্স y। ডান পাশে ছিল 7 - 7 ই টু দি পাওয়ার y, এই যে 7 - 7 ই টু দি পাওয়ার ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1। আচ্ছা, আমাদের প্রশ্নটা ছিল এফ অফ এক্স, তাহলে আমি এখানে এক্স বসিয়ে দিই। এক্স বসিয়ে দিলে আমার হবে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 7 - 7 ই টু দি পাওয়ার ওয়াই, সরি ই টু দি পাওয়ার এবার হয়ে যাবে এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। দেখো এটাই কিন্তু হচ্ছে আমাদের নির্ণয় যে মানটা দরকার ছিল সেটা। এখন তোমরা লক্ষ্য করো, আমাদের প্রশ্নে ছিল এফ অফ এক্স, আমি এটাকে কাজ করতে করতে বের করলাম এফ ইনভার্স এক্স। এই যে এফ অফ এক্স থেকে এফ ইনভার্স বের করলাম, এটা বের করাকে বলে বিপরীত ফাংশন। অর্থাৎ আমরা যখন কোনো কিছুর ডোমেন নির্ণয় করি একবারে সেমভাবেই কিন্তু আমরা সেটার রেঞ্জ নির্ণয় করি, শুধু ডিফারেন্সটা হচ্ছে সোজা ফাংশনের ডোমেন হবে, সোজা ফাংশনকে উল্টিয়ে ফেললে, আরও সহজভাবে বললে সোজা ফাংশনের যে বিপরীত ফাংশন, ওই বিপরীত ফাংশনের ডোমেনটা হবে সোজা ফাংশনের রেঞ্জ। অর্থাৎ আমি যে এখানে ইনভার্স ফাংশন বের করলাম, এটার ডোমেন যা হবে সেটা আমাদের মেন ফাংশনের কি হবে, রেঞ্জ হবে। তাহলে এটার ডোমেন কি, ওই ডোমেনের সঙ্গে আগের মতোই এখানে আমরা যা কিছু বসাইতে পারবো। এখন এখানে দেখা যাইতেছে যে এক্সপোটেনশিয়াল ফাংশন, অর্থাৎ ই এর উপরে একটা এক্স। এখন এই জায়গাতে আমি কি বসাইতে পারি, এটাও কিন্তু আমরা একদম প্রথমের মতো তোমাদেরকে ক্যালকুলেটর একবারে দেখিয়ে দিই। দেখো এক্সপোটেনশিয়াল ফাংশনের জন্য তোমরা প্রথমে কি করবে, এই যে এক্সপোটেনশিয়াল উঠাই নিলাম। এবার এই জায়গাতে প্রথমে একটা জিরো বসাও, এই যে দিলাম জিরো, ইকুয়াল দিলাম, দেখো আনসার কত আসতেছে 1, অর্থাৎ ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, এবার জিরোকে বাদ দাও, বাদ দিয়ে পজিটিভ কোনো সংখ্যা বসাও, দেখো এটার কিন্তু একটা আনসার আসতেছে। আচ্ছা, এবার এটাকেও বাদ দাও, বাদ দিয়ে নেগেটিভ কোনো সংখ্যা বসাও, এই যে দেখো এটারও কিন্তু একটা আনসার আসতেছে। অতএব আমরা এখানে দেখতে পারতেছি যে ই এর উপরে আমরা যেটাই দিই না কেন, এটা 0 হোক, 1 হোক, 2 হোক বা নেগেটিভ হোক, অর্থাৎ প্রত্যেকটা মানের জন্য কিন্তু আমার আনসার থাকতেছে। যেহেতু প্রত্যেকটা মানের জন্য আনসার আমি পাইতেছি, তার মানে এখানে আমি সব সংখ্যা বসাতে পারি। আর সকল সংখ্যাই হলো আমাদের কি সংখ্যা, বাস্তব সংখ্যা। অর্থাৎ এই ফাংশনের যে রেঞ্জ, সেই রেঞ্জটা কি হবে, সকল বাস্তব সংখ্যার সেট। এবং এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। একদম সহজ একটা অঙ্ক, এবং আমি চেষ্টা করছি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আগের বিভিন্ন সৃজনশীলও কিন্তু এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে। এই অঙ্কটা তোমাদের যে কোনো মূল্যেই হোক এটা ভালোভাবে বুঝতেই হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই। আচ্ছা, তাহলে এবার আসো আমরা রাজশাহী বোর্ড 2024-এ যেটা আসছিল আমরা সেটা নিয়ে আলোচনা করি। আমাদের রাজশাহী বোর্ডে আমাদেরকে প্রথমে বলছে যদি এই যে n/2 = n/3 হয়, তাহলে কী করতে হবে, n এর মান নির্ণয় করতে হবে। একদম সিম্পল, আগের মতন এটাকে ভাঙবো। কীভাবে ভাঙতে হবে, একটু আগের অঙ্কটার মতোই, এখানে n/2, তাহলে নিচে 2 থেকে 1 পর্যন্ত আসতে হবে। এখানে মোট লিখলাম 2টা, তাহলে উপরে প্রথমে লিখতে হবে n। দেখো 2 থেকে 1 কি 1 কম না, তাহলে n এর পরেরটা হবে n এর চেয়ে 1 কম, একবারে সিম্পল। ঠিক একইভাবে এখানে আগে নিচে লেখো 3, যেহেতু 3 আছে তাহলে 3 থেকে আসতে হবে কোথায়,
1 পর্যন্ত, তারপর উপরে আছে n, প্রথমে n লিখো, 3 থেকে 2 এক কম, তাহলে n এর থেকে কি হবে 1 কম, 3 থেকে যে 1 এটা হচ্ছে 2 কম, তাহলে এখানে n এর থেকে আবার লিখতে হবে কি 2 কম, অর্থাৎ নিচে 3টা উপরে মোট 1টা 2টা এই যে 3টা। এখন এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে যে 2 2 কাটা n n - 1 কাটা, তাহলে এখানে শুধুমাত্র থাকবে কি 1, আর এখানে n n - 1 কাটা, এই যে এই পাশে কাটা, শুধু n - 2 থাকবে, আর নিচে শুধুমাত্র কি থাকবে 3 থাকবে, বা n - 2 ইকুয়াল টু কত হয়ে গেল, আর গুণন করলে দেখো তো 3 হয়ে গেল না। এখন 2কে যদি আমরা ওই ডান পাশে নিয়ে যাই তাহলে আমার n এর মানটা কি হবে, আমার n এর মানটা হবে 3 + 2 ইকুয়াল টু কত 5, এবং এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। এখন আসো আমাদের খ নাম্বার যে প্রশ্নটা ছিল, এখানে আমাদেরকে কি বলা আছে, খ নাম্বারে আমাদেরকে বলছে এ এর মান নির্ণয় করো। আচ্ছা, এ এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এ এর মান নির্ণয় করার জন্য আমাকে এখানে একটা ধারা কিন্তু দেওয়া আছে, সেই ধারাটা হলো, এখানে একটা দ্বিপদী দেওয়া আছে, সেটা হলো 2 + ax⁴, এটা হচ্ছে আমাদের সেই দ্বিপদী, এবং এখানে একটা সহগ দেওয়া আছে, সহগটা হচ্ছে কত 15120। এই সহগটা কার সহগ, এটা হচ্ছে এই যে x³ সহগ, x³ সহগ, এটা আমি উঠিয়ে রাখলাম। এখন আমি এটাকে ক্যালকুলেশন করতে হবে যাতে করে আমি এর মানটা কি করতে পারি, বের করতে পারি। তোমরা একটু চিন্তা করে দেখো যে আমি এখন এটা কি সম্পূর্ণটা বিস্তৃত করব নাকি শুধুমাত্র তৃতীয় চতুর্থ পদটা বের করব। আমি যদি এই সম্পূর্ণটাকে বিস্তৃত করি, যেহেতু n এর মান এখানে 7, আমার মোট পদ আসবে কিন্তু 8টা। এখন এই অঙ্কটা করার জন্য আসলে কি আমাদের 8টা পদের কোনো দরকার আছে? এখন এই কথাটা আমি তোমাদেরকে বললাম কেন, তার কারণ হচ্ছে যে আমি যদি প্রয়োজন না থাকে আমি অযথা আমার সময়টা নষ্ট এখানে কেন করব। তাহলে আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে এই অঙ্কের আনসারটা আমি কততম পদ থেকে বের করতে পারি। একটু মনোযোগ সহকারে খেয়াল করো, এই যে প্রথম পদে আর এর মান কিন্তু 0 হয়। আমি যদি আরও সহজ করে বলি, আমরা এটা যখন বিস্তৃতি করি তখন আমরা প্রথমে একটা কি দিই, সহগের জন্য এইভাবে একটা ব্র্যাকেট দিই, দিয়ে উপরে n বসাই, n মানে এখানে বসবে কত 7, নিচে বসায় আর মানে আমরা কিন্তু 0 থেকে শুরু করি। এরপরে এই যে প্রথম পদটা আমরা লিখি, এরপরে এই যে দ্বিতীয় পদ আমরা লিখি, তারপর আমরা কি করি, এই 0 মানে নিচেরটা দ্বিতীয় পদের উপরে বসাই এবং দুইটার বিয়োগফল বসাই কোথায়, প্রথম পদের উপরে। আমরা এইভাবে লিখি। ঠিক এই পদটা, এটা হচ্ছে একটা, এই জিনিসটাকে আমি মোট এখানে 8 বার লিখব। যদি আমি 8 বার লিখি তাহলে এটার বিস্তৃতি চলে আসবে। এখন 8 বার তো আমার প্রয়োজন এখানে নেই, আমি একটা লিখলাম। এখান থেকে তোমরা স্পষ্ট দেখতে পারতেছো যে এটা কততম পদ, প্রথম পদ। যখন প্রথম পদ হবে x এর উপরে কত আসে দেখো তো 0, তাহলে দ্বিতীয় পদে x এর উপরে কত আসবে 1, তৃতীয় পদে x এর উপরে কত আসবে 2। এইভাবে আমি যত সামনে যাইতেছি, অর্থাৎ পদ যত x 1 কম, এখানে পদ যত x তার থেকে 1 কম হইতেছে না, তার মানে আমি স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে এখানে যেহেতু x³ তার মানে এটার পদ সংখ্যা হবে 4। পদ কত হবে এটা 4। দেখো, যদি এটা বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা সম্পূর্ণটা লিখে এরপরে কাজ করবে। আমি এটাকে একটু ভেঙে বললাম, তোমাদের কাছে মনে হতে পারে এত কিছু মনে রাখার থেকে যেটা করে ফেলাটাই উত্তম, কিন্তু বিষয়টা এরকম না। পরীক্ষার হলে এক একটা মিনিটের দাম কিন্তু অনেক। এটা তোমরা যারা পরীক্ষার হলে যাবা, একটু যখন পেস লাগবে তখন এটা কিন্তু উপলব্ধি করতে পারবে। তাহলে x³ আমরা পাবো কততম পদে, 4 নম্বর পদে। কিভাবে বুঝলাম, এই যে এইভাবে। তাহলে আমি শুধুমাত্র 4 নম্বর পদটা এখান থেকে লিখে ফেলি, তাহলেই তো আমার হয়ে যাবে। তাহলে এখানে লিখো যে চতুর্থ পদ, সরাসরি লিখে ফেলবে, অথবা আগের মতো লিখবে r+1তম পদ = এত, সুতরাং চতুর্থ পদ = এত, এইভাবে লিখলেও পারো। তাহলে চতুর্থ পদ যখন হবে তাহলে উপরে থাকবে n, এখানে n এর মান কত 7, বসাও 7। আর আমরা জানি চতুর্থ পদে x এর মান, নিচে যে r এর মানটা হবে এটা হবে 1 কম, তাহলে 4 থেকে 1 কম দিলে কত থাকতেছে 3। এবার লিখো প্রথম পদ মানে হচ্ছে 2, দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে x, এই নিচেরটা সরাসরি চলে যাবে দ্বিতীয় পদের উপরে, আর দুইটার বিয়োগফল আসবে প্রথম পদের উপরে। দেখো এটা চলে আসলো। এবার এটাকে একটু ক্যালকুলেশন করলে কি হয়, 7 3, এটাকে আমরা এভাবে লিখব 3 2 1। উপরে প্রথমে আমরা লিখব 7, 7 এর থেকে 1 কমাও 6,
তার চেয়ে 1 কমাও 5, নিচে যেহেতু 3টা আছে উপরেও কিন্তু আমাকে 3টাই লিখতে হবে, চাইলেও আমি আর লিখতে পারবো না। ইন্টু 2 টু দি পাওয়ার 4, লিখো 2 টু দি পাওয়ার 4 ইন্টু a কিউব x কিউব লিখলাম। এখন এটাকে ক্যালকুলেশন করলে এখানে যে 3 দুগুণে 6 কেটে ফেললাম, তাহলে 5 সাথে কত 35 ইন্টু 2 টু দি পাওয়ার 4 a কিউব x কিউব। দেখো এটা চলে আসলো 35 ইন্টু 2 টু দি পাওয়ার 4 a কিউব x কিউব। এখন এটা 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16কে যদি আমি 35-এর সাথে গুণ করি তাহলে আমার হবে 560 a কিউব x কিউব। এটা চলে আসলো না? আচ্ছা, যদি এটা চলে আসে, আমাকে তো বলছে যে x কিউবের সহগ হচ্ছে এত 15120, তাহলে আমাকে এখান থেকে x কিউবের সহগটা বের করতে হবে। এই যে এটা হচ্ছে x কিউবের সহগ, অর্থাৎ যার সহগ বলবে সে বাদ। তাহলে আমি এখানে দেখতে পারতেছি x কিউবের সহগ হচ্ছে 560 a কিউব, অর্থাৎ আমি এখানে দেখতে পারতেছি যে 560 a কিউব, এটা হচ্ছে আমার x কিউবের সহগ। আর প্রশ্নে বলা ছিল x কিউবের সহগ হচ্ছে 15120, তাহলে এটার মানে তো হবে 15120। সামনে কি হবে? প্রশ্ন মতে। তাহলে এবার এটাকে একটু ক্যালকুলেশন করলে এটা হয়ে যাচ্ছে a কিউব ইকুয়াল টু 15120 বাই 560, বা a কিউব ইকুয়াল টু কত? এটা ভাগ করলে আসবে 27। এখন উভয় পক্ষে রুট ওভার কিউব করো, যদি উভয় পক্ষে রুট ওভার কিউব করো তাহলে সুতরাং এর মান কত? 3 কিউব মানে 27, এই যে 3 চলে আসলো। এবং এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। একদম ইজি এবং সিম্পল একটা অঙ্ক। যদি আমাদের কোনো অঙ্কের মধ্যে দ্বিপদীর মধ্যে বিশেষ করে নির্দিষ্ট শুধু একটা পদ থেকে আনসারটা বের করা যায়, তাহলে আমরা কখনোই সম্পূর্ণটা করে অযথা আমাদের টাইম নষ্ট করব না। এটা তোমরা একটু ভালো করে মনে রাখতে হবে। বিশেষ করে যখন এখানে ছোট সংখ্যা থাকে তখন তেমন সমস্যা না হলেও সংখ্যাটা যখন একটু বড় হয় তখন এতগুলা পদ লিখতে আমাদের প্রচুর টাইম নষ্ট হয়। এর মধ্যে যদি কোথাও ভুল হয় তাহলে তো এক্সট্রা প্রিন্ট তো আছেই। আচ্ছা, এই হলো আমাদের খ নাম্বার। আমাদের পূর্ববর্তী ঢাকা বোর্ডে যে গ নাম্বার প্রশ্নটা আসছিল একদম হুবহু সেম প্রশ্নটাই কিন্তু আমাদের এখানেও আসছে। দেখো আমরা এই যে ঢাকা বোর্ড একটু আগে যেটা করলাম, এখানে আমরা এই অঙ্কটা করেছিলাম, এই অঙ্কটাই কিন্তু এখানেও আছে লন 7 + x 7 - x, অর্থাৎ আমাদের সংখ্যাটাও কিন্তু চেঞ্জ করে নাই, একবারে হুবহু সেম। তো এই কারণে এটা আর আমি এখানে বলতেছি না, তোমরা তো অবশ্যই আগের ক্লাসটা করেছো যদি এটা পর্যন্ত আসো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে।